যুদ্ধের আগুন কি আবার জ্বলবে উপমহাদেশে? ভারত পাকিস্তান সীমান্তে টান টান উত্তেজনা, পাহাড়ে রক্ত, আকাশে যুদ্ধ বিমানের গর্জন। ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন? পাকিস্তান সেনাবাহিনীর তৎপরতা এখন আর কল্পনার বিষয় নয়, তা যেন বাস্তবের দিকে হেঁটে চলেছে দ্রুত পায়ে। যুদ্ধের মেঘ জমে উঠেছে উপমহাদেশের আকাশে। ঠিক সেই মুহূর্তেই পাকিস্তান সেনাবাহিনী শুরু করেছে বড় পরিসরে সামরিক মহড়া। ঢিলা রেঞ্জে তারা পরিচালনা করেছে সরাসরি গুলিবর্ষণ অনুশীলন ও সামরিক প্রশিক্ষণ। বিশ্লেষকদের মতে এই মহড়া যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত, এ যেন যুদ্ধের পূর্বাভাস। এই তৎপরতা এসেছে এমন এক সময়ে যখন জম্মু কাশ্মীরের পর্যটন স্বর্গ পহেলগাম রক্তে রঞ্জিত। এক বিভীষিকাময় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে ২৬ জন পুরুষ পর্যটক এবং স্থানীয় একজন কাশ্মীরি বাসিন্দা। এই হামলার পর গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়, আতঙ্ক আর ক্রোধ। এই মর্মান্তিক হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা মূলত লস্কর ই তৈয়বার একটি ছায়া সংগঠন। তারা দাবি করেছে কাশ্মীরে ৮৫,০০০ বহিরাগত বসতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই তারা এই হামলা চালিয়েছে। এমন বার্তায় যেন আরও জ্বলে উঠেছে আগুন। পাকিস্তান অবশ্য হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। নিহতদের পরিবারের প্রতি জানিয়েছে আনুষ্ঠানিক সমবেদনা। ভারতের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধ ক্ষোভ, যেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিশোধের জ্বালা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার দায়ীদের খুঁজে বের করে কড়া শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু যারা ট্রিগার টেনেছে তারাই নয়, তাদের নির্দেশদাতা ও সহযোগীরাও রেহাই পাবে না। এই হুঁশিয়ারি এখন সীমান্তের ওপারে বাজছে যুদ্ধের দামামা হয়ে। কাশ্মীর এখন যেন রক্তে রাঙা যুদ্ধক্ষেত্র। ভারত সরকার কিছুদিন আগেই দাবি করেছিল কাশ্মীরের সন্ত্রাসী সহিংসতা কমে এসেছে, পরিস্থিতি স্থিতিশীল। এই হামলা সেই দাবিকে যেন ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ২২ এপ্রিল হামলা ২০১৯ সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা। বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায় নিরীহ পর্যটকদের ওপর। গোটা ভারত শোকে বিহ্বল, আর ক্ষোভে ফুঁসছে সীমান্তের প্রতিটি প্রহরী। ভারতের সাবেক সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি অভিযোগ করেছেন এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর সক্রিয় মদত, এবং এবার তারা আর ধৈর্য ধরতে রাজি নন। তাই দৃঢ় তড়িৎ জবাব। ঠিক যেমন ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল, সে হামলার পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল এবং তার পাইলটকে বন্দী করেছিল। পরে কূটনৈতিক চাপের মুখে তাকে ফেরত পাঠানো হয়। সেই স্মৃতি এখনো জাগ্রত। এবার নতুন আগুন যেন আরো বড় বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। কাশ্মীরকে ঘিরে এই সংঘর্ষ নতুন কিছু নয়। ১৯৮৯ সাল থেকে শুরু হওয়া ভারত বিরোধী সশস্ত্র আন্দোলনে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু ২০১৯ সালে ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করার পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। অঞ্চলটি এখন কেন্দ্রশাসিত। বহিরাগতরা সেখানে জমি কিনতে পারছে, চাকরিও পাচ্ছে। পর্যটন বেড়েছে, কিন্তু বাড়ছে অসন্তোষও। এই সিদ্ধান্তের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চরম খারাপ হয়েছে। এখন তো যুদ্ধের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে দুই পরমাণু শক্তিধর দেশ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে আখ্যা দিয়েছেন আমাদের শিরার ধমনীর সঙ্গে যুক্ত। তিনি ঘোষণা দিয়েছেন, আমরা কাশ্মীরকে ভুলব না, কাশ্মীরি ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকব। ভারতের জনমত আরো কঠোর পদক্ষেপের জন্য প্রস্তুত। সীমান্তে সেনা মোতায়েন বাড়ছে, যুদ্ধ বিমান, রাডার, ড্রোন সক্রিয় হচ্ছে। ভারত যেন বলছে এবার আর শুধু প্রতিবাদ নয়, জবাব আসবে বন্দুকের নল থেকে। উপমহাদেশের আকাশ যেন ভারী। ভারত পাকিস্তান যুদ্ধ কি আবার ফিরে আসবে বিধ্বংসী রূপে? সময় দেবে উত্তর। কিন্তু আজ এই মুহূর্তে কাশ্মীরের পাহাড়ে বাতাস থমকে গেছে, পর্যটকের পদচারণা থেমে গেছে, বুলেটের শব্দ যেন বাতাসে ছড়িয়ে পড়া কান্না। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ফোনে সরাসরি যুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি বোঝানোর চেষ্টা করেন পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। তিনি অনুরোধ করেন যেন পাকিস্তান এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসে। কিন্তু এসব অনুরোধে কোনো কাজ হয়নি, থামানো যায়নি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি।
তারা তখন পূর্ণ উদ্যমে এগিয়ে যাচ্ছিল এই লক্ষ্য পূরণের পথে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগেই পাকিস্তানের কার্যক্রমের ওপর কড়া নজর রাখতে শুরু করেছিল। সারা বিশ্বের নজরও ছিল তখন পাকিস্তানের দিকে, কারণ এর কিছুদিন আগেই তাদের প্রতিবেশী ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে অঞ্চল জুড়ে চাপ সৃষ্টি করেছিল। একে শুধুই প্রতিবেশী বলা যায় না। 1947 সালে স্বাধীনতার পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক বৈরী। কেবল কথার লড়াই নয়, সে সময় রীতিমতো যুদ্ধে জড়িয়েছে তারা। 1998 সালেও এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল যা যে কোনো সময় যুদ্ধে রূপ নিতে পারত। এই সময়েই 1998 সালের মে মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা দেন, ভারত 14 বছর পর সফলভাবে পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে। 11 থেকে 13 মে পর্যন্ত 3টি ভিন্ন ধরনের বোমার পরীক্ষা চালানো হয় পোখরান সামরিক অঞ্চলের মাটির নিচে। এই পরীক্ষার মধ্য দিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে পরিণত হয় এক নতুন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে। বিশ্বের নানা প্রান্তে এর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। ভারতের এই পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল এক দিক দিয়ে সরাসরি হুমকি, আরেক দিক দিয়ে সেটা ছিল তাদের সার্বভৌমত্বে আঘাত। ভারতের অন্যান্য সামরিক পদক্ষেপের মতো এই পারমাণবিক কর্মসূচিও যে পাকিস্তানকে লক্ষ্য করে, এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। তাই সারা বিশ্ব দেখতে চাচ্ছিল পাকিস্তান এই চাপে কিভাবে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান যে কোনোভাবে ভারতের পারমাণবিক পরীক্ষার জবাব দেবে, তা তখন প্রায় স্পষ্ট ছিল। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে পাকিস্তানকে বারবার অনুরোধ জানানো হচ্ছিল যেন তারা কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। নওয়াজ শরীফ প্রথম দিকে বেশ সংযত মনোভাব দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা দায়িত্বশীলভাবে পদক্ষেপ নিতে চাই, আমাদের এই বোমা তৈরির সামর্থ্য আছে, কিন্তু আমরা গত 15 থেকে 20 বছরেও এর পরীক্ষা চালাইনি। ভারতের পরীক্ষার পর আমাদেরও সঙ্গে সঙ্গে পরীক্ষা চালাতে হবে এমন কিছু ভাবছি না। বাইরে থেকে পাকিস্তানের অবস্থান শান্তিপূর্ণ মনে হলেও ভেতরে ভেতরে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। সরকারের অনেকেই মনে করতেন, ভারতের এই পদক্ষেপের জবাব না দিলে সেটা পাকিস্তানের জন্য অপমানজনক হবে। দেশের সাধারণ মানুষের মধ্যেও এই ব্যাপারে সমর্থন ছিল প্রবল। সে সময় পাকিস্তানের পারমাণবিক শক্তি কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডক্টর সামার মুবারক মান্দ। যেহেতু কমিশনের প্রধান তখন দেশের বাইরে ছিলেন, প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে ডক্টর মুবারক মান্দকে ডাকেন। তিনি তাকে প্রশ্ন করেন, এখনই কি পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা চালানো উচিত, তার মতামত কি? জবাবে মুবারক মান্দ বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা পারমাণবিক পরীক্ষার বিষয়ে যে বক্তব্য দিচ্ছে, তাতে আমাদের যদি কোনো জবাব না থাকে, তাহলে আমাদের সার্বভৌমত্ব, সম্মান ও প্রভাব ক্ষতিগ্রস্ত হবে। তবে এটা জানাই ছিল, যদি পাকিস্তান পরীক্ষা চালায় তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে, আর এটা দেশের ভূমির অর্থনীতির জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রিসভায় প্রতিরক্ষা সংক্রান্ত একটি গোপন বৈঠক ডাকা হয়। এমনকি সাধারণ পার্লামেন্ট সদস্যরাও এর খবর জানতেন না। সেই বৈঠকে সবাই একমত হন, ভারতের জবাবে পারমাণবিক পরীক্ষা করতেই হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়, দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা চালানো হবে, তবে পুরো প্রক্রিয়াটি থাকবে গোপনে। ডক্টর মুবারক মান্দের নেতৃত্বে শুরু হয়ে যায় প্রস্তুতি। পরীক্ষার স্থান নির্ধারিত হয় চাগি পর্বতমালার একটি নির্জন অঞ্চল, বেলুচিস্তানে মাটির নিচে। এই পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ। একদিকে সারা বিশ্বের চোখ রাঙানি, আরেকদিকে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে চরম লজ্জার মুখোমুখি হতে হতো। এমন অবস্থায় প্রধানমন্ত্রী ফোন করেন ডক্টর মুবারক মান্দকে, জিজ্ঞেস করেন সফল হওয়ার কতটা সম্ভাবনা আছে। মুবারক মান্দ তাকে আশ্বস্ত করেন, আমরা আগে কখনো এমন পরীক্ষা করিনি ঠিক, কিন্তু আমরা আত্মবিশ্বাসী, আমরা পারবো। প্রধানমন্ত্রী তখন বলেন, আমরা ব্যর্থ হলে আমাদের মান সম্মান থাকবে না, আমাদের প্রতিবেশীরা আমাদের নিচে ঠেলে দেবে, কাজেই সফল হওয়াটা খুবই জরুরি। ততদিনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বুঝে গিয়েছিল পাকিস্তান পরীক্ষা করবেই। তারা চাপ সৃষ্টি করতে থাকে, এমনকি বিল ক্লিন্টন প্রস্তাব দেন $5 বিলিয়ন অর্থ সহায়তা। কিন্তু পাকিস্তান সিদ্ধান্তে অটল থাকে। পশ্চিমা দেশগুলো হুঁশিয়ারি দেয়, পরীক্ষা চালালে কঠিন নিষেধাজ্ঞা আসবে। অবশেষে এলো সেই দিন, 1998 সালের 27 মে। ডক্টর মুবারক মান্দ বিবিসিকে বলেন, আমি দিনভর টানেল আর বাংকারগুলো চেক করেছি, যন্ত্রপাতি, কেবল সবকিছু ঠিক আছে কিনা বারবার যাচাই করছিলাম। ঘরে গিয়ে মাঝে মাঝে চা খাচ্ছিলাম, ভাবছিলাম কি করছি আমি। এত হেঁটেছি, হয়তো 10 থেকে 12 কিলোমিটার হয়ে গেছে। সন্ধ্যার দিকে মনে হলো এবার সব আল্লাহর হাতে, পরীক্ষা তো আগামীকাল। একটু ঘুমানোর চেষ্টা করলাম। রাতের আকাশে তখন অসংখ্য উপগ্রহ, মনে হচ্ছিল যেন সবাই নজর রাখছে। 28 মে সকাল হতে না হতেই শুরু হলো চূড়ান্ত প্রস্তুতি। দিনটি ছিল উজ্জ্বল, বাতাসও ছিল স্থির। সব প্রস্তুতি শেষে ডক্টর মুবারক মান্দ তার দল অবস্থান নেয় বিস্ফোরণ স্থল থেকে 30 কিলোমিটার দূরে। নির্ধারিত সময় এলে তিনি নিজে বোতাম না চাপিয়ে ইঞ্জিনিয়ারকে বলেন চাপ দিতে।
ইঞ্জিনিয়ার জানতে চান কাউন্টডাউন করব। জবাবে মুবারক মান্দ বলেন, এসব পুরনো কাদা বাদ দিন, শুধু আল্লাহু আকবার বলে বোতাম চাপুন। ইঞ্জিনিয়ার তাই করলেন। তারপর সবাই চেয়ে রইল পর্বতের দিকে। 1, 2, 3 সেকেন্ড কেটে গেল, কিছু ঘটল না। সবাই উদ্বিগ্ন, অনেকেই দৌড়াদৌড়ি শুরু করে দিল। 20 সেকেন্ড, তারপর 30, কিছুই নেই। ডক্টর মুবারক মান্দ বলেন, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, কিন্তু করার কিছু ছিল না। অবশেষে 32 সেকেন্ডের মাথায় শক্তিশালী কম্পন অনুভব করা গেল। সবাই তখন বোঝে এটাই সফলতা। 3 সেকেন্ড পর দেখা গেল কালচে ধূসর পাহাড়টি হয়ে গেছে সাদা, বরফের মতো। এই সাদা রং ছড়িয়ে পড়ছে বাম থেকে ডানে প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে, ঠিক যেমনটা ফ্রান্সের আলজেরিয়ান পার্বত্য অঞ্চলে ঘটেছিল। পরদিন ইসলামাবাদ থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘোষণা দিলেন, পাকিস্তান সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। তিনি বললেন, আমরা নিরাপত্তা হুমকিকে উপেক্ষা করতে পারিনি, জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পরীক্ষার পরপরই মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানের উপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করলেন। বিভিন্ন দেশ ও সংস্থাও নিন্দা জানাতে শুরু করল, তবে পাকিস্তান কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ডক্টর সামার মুবারক মান্দ মনে করেন, এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তান শুধু পারমাণবিক শক্তিধর দেশেই পরিণত হয়নি, বরং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনাও অনেকটা কমে গেছে। শক্তির ভারসাম্য তৈরি হয়, দুই দেশের প্রধানমন্ত্রীদের একই টেবিলে বসে আলোচনার পথ তৈরি হয়েছে। ড্রাগনের ডানা পেল পাকিস্তান। ভারতের আকাশে ঘনাচ্ছে অদৃশ্য বিপদ। চীনের স্টেলথ ইগল এখন পাকিস্তানের মুঠোয়। পাকিস্তানের হাতে এবার চীনের J-35A মাইটি যুদ্ধবিমান, একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা ভারতীয় আকাশের নিরাপত্তা কবজায় নিতে পারে। অত্যাধুনিক 40টি এই যুদ্ধবিমানের চুক্তি প্রায় চূড়ান্ত, আর এরই মধ্যে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন পাক পাইলটরা। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিমান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির ম্যাপ বদলে দেওয়ার মতো অস্ত্র। পাকিস্তানের যুদ্ধবিমান ভারতের চেয়ে 15 বছর এগিয়ে। পাকিস্তানের সাবেক এয়ার কমোডর জিয়াউল হক শামসি দাবি করেছেন, পাকিস্তানের পঞ্চম প্রজন্মের J-35A বিমান পাকিস্তানি বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করবে, কারণ আগামী 14 থেকে 15 বছর ভারতের কাছে এমন কোনো বিমান থাকবে না। J-35A এর স্টেলথ টেকনোলজি, টুইন ইঞ্জিনের সুপারসনিক গতি এবং শত্রুর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এটিকে বিখ্যাত F-35 এর সমকক্ষ করে তুলেছে। ভারতীয় বিমান বাহিনী এখনো 4.5 প্রজন্মের Su-30 MKI ও রাফালের উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের শক্তি বৃদ্ধিতে ভারত কিভাবে প্রতিরোধ করবে? চীন পাকিস্তান বন্ধুত্বের নতুন অধ্যায়। পাকিস্তান ও চীনের এই চুক্তি শুধু অস্ত্রের লেনদেন নয়, অলওয়েদার পার্টনারশিপেরও এর প্রতীক। চীন ইতিমধ্যে পাকিস্তানকে JF-17, J-10C যুদ্ধবিমান দিয়েছে। এবার J-35A দিয়ে বন্ধুত্বের সুর আরো গভীর। উল্লেখ্য, চীন J-20 মাইটি যুদ্ধবিমান শুধু নিজের জন্য রেখেছে, কিন্তু J-35A কে রপ্তানির জন্য উন্মুক্ত করেছে, যেন পাকিস্তানকে বলছে, বন্ধু তুমিই প্রথম। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়েছেন যে J-35A পাকিস্তানের হাতে মানে ভারতের রাডার সিস্টেম অকার্যকর। পাকিস্তান যদি এই বিমান দিয়ে গভীর ভূখণ্ডে হামলা চালায়, ভারতের পক্ষে তা শনাক্ত করাই কঠিন হবে। অন্যদিকে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান AMCA প্রকল্প এখনো ড্রয়িং বোর্ডে। এখন সংকটে যুক্তরাষ্ট্র কি F-35A দিয়ে সাহায্য করবে? কিন্তু সমস্যা অন্য জায়গায়। ভারতের রাশিয়ান S-400 মিসাইল সিস্টেমের সঙ্গে F-35 এর সামঞ্জস্য নেই। মার্কিন F-35 ভার্সেস চীনের J-35A কে জিতবে স্টেলথ যুদ্ধ। চীন যদি পাকিস্তানকে J-35A দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ভারতকে F-35A দেওয়ার সম্ভাবনা জোরালো। কিন্তু এখানেই টানটান উত্তেজনা। F-35 এর দাম আকাশ ছোঁয়া, আর AMCA প্রকল্পে বিলম্ব। ভারত কি সিদ্ধান্ত নেবে? বিশ্লেষকরা বলছেন, এটা পশ্চিমা ও চীনা প্রভাবের লড়াই। নাটকের শেষ অঙ্ক। পাকিস্তানের ড্রাগন উড়ান ভার্সেস ভারতের অগ্নিপথ। পাকিস্তান পুরনো F-16 ও মিরাজ বিমান প্রতিস্থাপন করে J-35A নিয়ে আকাশের রাজত্ব কায়েম করতে চায়, আর ভারত তাদের সামনে এখন দুটি রাস্তা। হয় আমেরিকা F-35A কিনে চীনের মোকাবেলা করা, নয়তো নিজস্ব প্রযুক্তিতে বিশ্বাস রেখে AMCA ত্বরান্বিত করা।
আকাশে চলছে স্টেলথ তলোয়ার। পাকিস্তানের J-35 চুক্তি দক্ষিণ এশিয়াকে একটি নতুন স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। চীনের এই কৌশলগত পদক্ষেপ শুধু পাকিস্তানকে শক্তিশালী করছে না, বরং গ্লোবাল আর্মস মার্কেটে নিজের দাপট প্রতিষ্ঠা করছে। ভারতের জন্য এটি চরম সতর্কতার সময়, যেন আকাশে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।